বৈধ অবৈধ ঝুমা ভৌমিক। বৈধ আর অবৈধ দুটো শব্দই বড় আপেক্ষিক। এই বৈধতার আড়ালে যে কত মানুষের অবৈধতার জীবন কাটাচ্ছে তার খবর কে রাখে? আমরা জানি, আমরা শিখেছি বৈধ মানেই জনসমাজে সেটা জাহির করা যায়, আর অবৈধ মানেই সেটা লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখতে হয়। খুব বৈধ কারণেই বৈধভাবে বিয়ের প্রথম রাতেই মেয়েটিকে অনেক ক্ষেত্রে খুব অল্প পরিচিতি বৈধ স্বামীটির কাছে ধর্ষণ হতে হয়। প্রেম ঘটিত বিয়ের কথা বলছি না, ধরুন সম্বন্ধ করে বিয়ে হলো, দুপক্ষ কাছাকাছি আসতেই সেক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগে। এখন যদি সম্বন্ধ করে বিয়ে প্রায় উঠেই গেছে, তবুও কিছু ক্ষেত্রে হয় বটে। আজ থেকে 20-25 বা তারও আগে প্রেম ঘটিত বিয়ে অপরাধীর পর্যায়ে ফেলা হতো। বাড়ির থেকে দেখে শুনে বিয়ে দেওয়ার রীতি সকলের জন্যই সম্মানের ছিল। সেক্ষেত্রে ওই বৈধ বিবাহে কত মেয়ে যে অসম্মানের শিকার হয়েছে তার খবর কেউ রাখে না। অবশ্যই সব পুরুষকে ওই কাঠগড়ায় দাঁড় করানোর ধৃষ্টতা আমি করছি না, কিন্তু বৈধ ছাড়পত্র পেয়ে বহু পুরুষ ধর্ষক হয়ে উঠত, বা এখনো হয়তো ওঠে। সকালে মেয়েটির গায়ে সেই চিহ্ন স্পষ্ট দেখা গেলেও বয়োজ্যেষ্ঠরা মুখ টিপে হাসেন, কারণ ওটা বরের সোহাগের চিহ্ন। এতটা লিখে নবনীতা একটু থামল, ভাবলো, আবার শুরু করলো। গল্প আর একটু এগোলো। দেখবো স্বামী তার বৈধ স্ত্রীর গায়ে হাত তুলতেই পারে, লোক সম্মুখে চিৎকার করে অপমান করতেই পারে। অবশ্যই আইন আছে এসবের বিরুদ্ধে, কিন্তু কটা মেয়ে আইনের দ্বারস্থ হতে পারে? সত্যি সত্যি যারা নিগৃহীত হয় তারা বেশিরভাগ ক্ষেত্রেই আইনের দ্বারস্থ হতে পারে না, কারণ সমাজ আর মেয়েটি যদি বেকার হয় বা বাপের বাড়ির জোর না থাকে, তাহলে তো স্বামীটি সোনাই সোহাগা। অনেক ক্ষেত্রেই হয় বাবার যথেষ্ট প্রতিপত্তি থাকার পরও বিয়ের পর মেয়েটির অসহায় অবস্থার কথা জেনেও তারা পাশে দাঁড়ায় না, কারণ এক তো সমাজ কি বলবে, দ্বিতীয়ত কে আর বিবাহিত মেয়ের দায়িত্বে ঘাড়ে নিতে চায়? দেখে শুনে দিলেই বা ভাগ্য, কর্ম এগুলো তো তোমার, তাই ভাগ্যটাও তোমাকেই করতে হবে। এক্ষেত্রে পুরুষটির পৌরসকার আরও বেড়ে যায়, ভাবে মারি কাটি যাই করি থাকতে তোমার এখানেই হবে। তাই ক্ষমতা প্রদর্শনের লোভ তাদের আর একটু বেড়ে যায়। সুধাংশু বেশ ধমকের সুরেই স্ত্রীকে ডাকে, কি ছাইপাস লেখো তুমি? 10:30 বাজে, এসো তাড়াতাড়ি। 10টার সময় ওদের রাতে খাওয়া হয়ে যায়। 10:15টার মধ্যে বিছানায় যেতেই হয় নবনীতাকে, কারণ প্রতি রাতে সুধাংশুর নিতার সাথে সহবাস না করলে চলে না। এখানে নিতার ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুই তার পতিদেবটি কার্য করে না। এমনকি মাসের বিশেষ দিনগুলোতেও কোনো রেহাই নেই। সুধাংশু ফিজিক্সের প্রফেসর, সমাজে তার খুব নাম ডাক। সে মেয়েদের উন্নতি প্রকল্পে 2টি এনজিওর সাথে যুক্ত, সেখানে অনেক পিছিয়ে পড়া নির্যাতিতা মেয়েরা আশ্রয় পায়। সুধাংশু সেই অসহায় মেয়েগুলোর সহায়। এমন মানুষ তো সমাজের গর্ব। সেই মানুষটাই যখন বন্ধ দরজার আড়ালে পাষণ্ড রূপ নেয়, এই লজ্জার কথা নিতা কাকে বলবে? নিতা বিয়ের আগে প্রাইমারি স্কুল শিক্ষিকা ছিল। ওর পরিবারও যথেষ্ট বিত্তবান, সম্ভ্রান্ত। সম্বন্ধ করে বিয়ে হয়েছিল ওদের। উচ্চশিক্ষিত ছেলে ও তার পরিবারের একটাই দাবি ছিল, বিয়ের পর চাকরি করা চলবে না। নিতার পরিবারও নির্দ্বিধায় মেনে নেয়, কারণ এত উদার মনের শিক্ষিত ছেলে তারা হাতছাড়া করতে চায়নি। আর তারা এই খবরটা পেয়েছিল নিতা অরুণা শ্বশুর সাথে সম্পর্ক জড়িয়েছে। আজ থেকে 30 বছর আগেই বাড়ির মেয়ে প্রেম করেছে জানলে সমাজ কি বলবে, এটাই তারা ভেবেছিল। অরুণদের বাজারে বড় মুদির দোকান ছিল। বাবার একমাত্র ছেলে, রমরমা ব্যবসা, কিন্তু মুদির ছেলের সাথে মেয়ের বিয়ে দেবেন, এটা নিতার বাবা 2 দাদা মানতে পারেননি। তাই খবরটা কানে আসা মাত্র তারা একমাত্র মেয়ের বিয়ের জন্য পাত্র দেখা শুরু করেছিল। আরও একটা বাধাও অবশ্য ছিল, নিতা ছিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে আর অরুণ ছিল বৈশ্য। নিতা বাড়িতে তাও অনেক করে বুঝিয়েছিল, বাবা দাদাদের পায়ে পড়েছিল, কিন্তু তাদের মন টলাতে পারেনি। নিতা হয়তো পালাতে পারত, কিন্তু পারেনি, কারণ বাবা মার মুখ সে ছোট করতে পারবে না। তাই এরকম অসহায়ভাবেই অরুণকে বলেছিল নিজের বিয়ের কথা। গর্ব করে জানিয়েছিল বর প্রফেসর, ব্রাহ্মণ। ইচ্ছা করলে এই আঘাতটা অরুণকে সেদিন দিয়েছিল, যাতে অরুণ নিতাকে ভুলে যায়। আজ এত বছর পর সব নিতার চোখের সামনে ছায়াছবির পর্দার মতো সরে সরে যাচ্ছে। ও কি সেদিন অপরাধ করেছিল? তাই কি সারাটা জীবন এতটা কষ্ট পেল? বিয়ের কিছুদিন পর বাড়ি এসে বান্ধবী জয়ার কাছে জানতে পারে অরুণ আর ওর বাবার দোকান।
বাড়ি বিক্রি করে কোথাও চলে গেছে। কোথায় গেছে কাউকে জানিয়ে যায়নি। অরুণের মা ওর খুব কম বয়সে মারা গেছে। হয়তো একমাত্র ছেলের কষ্ট কমানোর জন্য ছেলেকে নিয়ে ওর বাবা চলে যায়। এদিকে নিতার সুখের সংসার, কৃতি স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ নিয়ে ভরা সংসার। প্রফেসর স্বামী কি তাকে কোনোদিন স্ত্রীর সম্মান দিয়েছিলেন? প্রশ্নটা নিজের মনেই করে নিতা। বিরক্ত হয়ে সুধাংশু প্রশ্ন করে, কি হয়েছে? তোমার মনটা কোথায়? রোজ রোজ তোমার এই মরার মতো পড়ে থাকা আমার জাস্ট অসহ্য লাগে। তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার স্বামীর বিয়ের এত বছর পরেও তোমার আঁচলে বাঁধা। ঘরমাক্ত শরীরটা আর একটু চাপটে ধরে নিতাকে। নিতার এখন আর কোনো অভিব্যক্তি কাজ করে না। মরে তো অনেক আগেই গেছে। সকাল সকাল ঘুম ভাঙে নিতার। স্নান করে পুজোর ঘরে ঢোকা ওর বহুদিনের অভ্যাস, কিন্তু কাল থেকে যেন সব অভ্যাসেই বাধা পড়েছে। তবে স্নানটা আগে না করলেই নয়। স্নান না করলে ওই বমি বমি ভাব আর গা ঘিন ঘিন অনুভূতিটা ঠিক যেতে চায় না শরীর থেকে। তাই আগে স্নান ছেড়ে নিল। আজ রবিবার, সুধাংশুর উঠতে দেরি আছে, তাই আর একটু সময় নিজেকে সে দিতেই পারে। ভোরের ব্যালকনিটার খুব প্রিয়। নিজের অশান্ত মনটাকে নিয়ে সে তার প্রিয় জায়গা ব্যালকনির একটা চেয়ার টেনে বসল। আবার উকি দিল নিজের অতীতে। বিয়ের 2 বছর ঘুরতেই কোল জুড়ে এলো রিয়া। তার 3 বছর পার হলো হিয়া। 2 মেয়েকে বড় করতে করতে নিজের কষ্ট, যন্ত্রণা, না পাওয়াগুলো অনেকটাই অভ্যাসে পরিণত হয়েছিল। বিয়ের পর যখন বাড়ি যেত, কেউ কখনো জানতেই চায়নি ও ভালো আছে কিনা। তবুও একবার দুবার মাকে বলার চেষ্টা করেছিল সুধাংশুর বর্বরতার কথা। মা শুনে বলেছিল, এসব মেয়েদেরকেই সহ্য করতে হয়। বর তো সোহাগ করবেই। বরকে দূরে ঠেললে ওর তো বাইরে মন চলে যাবে। যেদিন প্রথমবার সবার অলক্ষ্যে বন্ধ দরজার আড়ালে ওকে সুধাংশু থাপ্পড় মেরেছিল, মার কাছে গিয়ে খুব কেঁদেছিল। মার বুকে মাথাটা আশ্রয়ের জন্য রাখতে চেয়েছিল। সেদিন মা বলেছিল, এটা তোমার ভাগ্য, তোমাকেই মানিয়ে নিতে হবে। তোমার জন্য আমি আমার ছেলেদের সংসারে অশান্তি বাঁধাতে পারবো না। সেদিনটা ছিল নিতার বাপের বাড়ির শেষ দিন। তারপর ওর মা, দাদা অনেকবার নিতে এসেছিল, যেতে বলেছিল, কিন্তু ও আর যায়নি। ও বুঝে গেছিল জীবনটা যখন ওর, লড়াইটাও ওর। 2 মেয়ের শিক্ষার ব্যাপারে ওদের বাবা কখনোই কার্পণ্য করেনি, কিন্তু নিতাকে বন্ধ দরজার আড়ালে এই কথাটা শুনতে হতো, আমার মন জুগিয়ে না চললে মেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলের খরচাটাও তুমি চালিও। ভুলে যেও না, তোমার বাধ্যতার উপর মেয়েদের ভবিষ্যৎ, ভালো থাকা সব নির্ভর করছে। নিতা এই যন্ত্র মানবের মনের নাগাল কোনোদিন পায়নি। এত কিছুর মধ্যেও শ্বশুর শাশুড়ি গত হয়েছেন। দেওর ননদরা জানে ওদের দাদা যে বউ পাগল। একটা দিনও দাদা বৌদিকে ছাড়া থাকতে পারে না। এমনকি দেওর ননদের বিয়ের সময়ও ওরা দুজন রাত 10টা বাজতে বাজতে ঘরে খিল তুলেছে। পরদিন বাড়ি ভর্তি আত্মীয় স্বজনের সামনে মাথা তুলে কথা বলতেও নিতার লজ্জা পেত, কিন্তু ওর কিছু করার ছিল না। 2 মেয়ের কেউই এখনো বিয়ের পিঁড়িতে বসেনি বা বসতে চায় না হয়তো। বাবা মার সম্পর্ক ওদের মনে ভীতি তৈরি করেছে। বড় মেয়ে ক্যালিফোর্নিয়াতে চাকরি নিয়ে গেছে। মাস গেলে একটা মোটা অঙ্ক মায়ের অ্যাকাউন্টে পাঠায়। এই গত পুজোয় রিয়া যখন এসেছিল, একটা স্মার্টফোন কিনে দিয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুলে সব শিখিয়ে দিয়ে গেছে, যাতে মায়ের নিঃসঙ্গতার একটা সঙ্গী পায়। ছোট মেয়ে হিয়া বেঙ্গালুরুতে একটা ম্যানেজমেন্ট কোর্স করছে। 2 বোন যে বাইরেই সেটেল করবে সেটা ওরা বলেই দিয়েছে। ওরা দুজনেই মায়ের কষ্ট বোঝে। রিয়া মাকে ওর কাছে নিয়ে গিয়ে অনেকবার থাকতে বলেছে, কিন্তু নিতার কলকাতা ছেড়ে বিদেশ বিভুঁইয়ে গিয়ে থাকতে চায় না। তবু ফোনটা আছে বলে এখন সময়টা ভালো কাটে। অবসরে নিতা বিভিন্ন গ্রুপে লেখা পাঠায়। ওই বৈধ অবৈধ লেখাটাও গ্রুপের একটা ইভেন্টের জন্য লিখেছিল। আজই সকাল 10টা পর্যন্ত লেখা দেওয়ার কথা সময় ছিল। কত কিছুই তো সময়ের মধ্যে শেষ করতে পারল না ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে নিতা চা বানাতে গেল সুধাংশুর জন্য। ওঠার সময় হয়ে গেছে। বেডটি না হয়ে পেলে আরেক প্রস্ত কথার ঝড় উঠবে। বড় ক্লান্ত লাগে নিতার। মেয়ে দুটো যতদিন কাছে ছিল ওদের নিয়ে একসময় সময় কেটে যেত। এখন এই একাকিত্ব নিঃসঙ্গ জীবনটা ও আর টানতে পারছে না। পুজো করে রান্নাঘরে ঢুকলো। রবিবারে রান্না বলে কথা। সুধাংশু পরিমিত করে খেলেও খাবার পরিপাটি হওয়া চাই।
খেয়ে বেরিয়েছে সুধাংশু। রবিবারগুলো ওর এনজিওগুলোতে ভিজিট করতে হয়। মেয়েদের স্বাবলম্বী করার জন্য কত জায়গায় ভাষণ দেয়। আস্তে আস্তে 9টা বাজে। এমন সময় নিতার একান্তই নিজের। দুপুরের খাওয়ার পর ফোনের নেটটা অন করার পরেই অরুণের মেসেজ। কি করছো? নিতা সিন করেও কিছু বলল না। অরুণ আবার লিখল, কালকে এত বছর পর তোমাকে দেখে কি যে ভালো লাগলো, ভাষায় বলতে পারছি না। অরুণ লিখে চলল, তুমি চলে যাওয়ার পর আমার জীবনটা যখন ছন্ন ছড়ার মতো, তখন আমার বাবাই আমাকে শক্ত হাতে সামলালো। এবার নিতে বলল, ফোন করছি ধরো। ক্রিং ক্রিং ক্রিং। ফোনটা রিং হতেই অরুণ ধরল। বলো নিতা, কাল তুমি বললে ভালো আছো। সত্যি বলছি। বিশ্বাস করো, কলেজ স্ট্রিটের বইপাড়ায় যে তোমার দেখা পাবো আমি ভাবতে পারিনি। তুমি একই রকম সুন্দরী আর ব্যক্তিত্বময়ী আছো। হয়তো স্বামীর ভালোবাসায় আরও সুন্দর হয়েছ। কথার সূক্ষ্ম খোঁচাটা ধরতে নিতার দেরি হলো না। তবুও অরুণের উজ্জ্বল হাস্য মুখর কথাগুলো নিতা আরও বেশি করে শুনতে চায়। আবার প্রসঙ্গ ঘুরিয়ে অরুণ বলল, বই পড়ার অভ্যাসটা তোমার এখনো আছে দেখছি। হ্যাঁ আছে, ভাগ্যিস আছে, তাই আবার এত বছর পর তোমাকে দেখলাম। কিন্তু অরুণ, সারাটা জীবন তুমি একা কাটালে কেন? কে বলল আমি একা? তোমার বিয়ের পর বাবা সব বিক্রি করে বারুইপুরে বেশ কিছুটা জমি সমেত একটা 3তলা বাড়ি কেনেন। ইচ্ছে ছিল ভাড়া বসিয়ে যা আসবে তাতে বাপ বেটার ভালোই চলে যাবে। সেই মতো বাবা ভাড়াটে খুঁজছিল। সেই সময় বাবার এক পুরনো বন্ধু অসিত কাকু ফোন করে খুব অসহায়ভাবে বাবার কাছে একটা বৃদ্ধাশ্রমের খোঁজ করছিলেন। উনি পেনশনের যথেষ্ট টাকা পান, কিন্তু বাড়িতে ছেলে বউয়ের সাথে অশান্তি। উনি সস্ত্রীক থাকবেন এমন জায়গা খুঁজছেন। আমি তখন তোমাকে হারিয়ে অনেকটা চুপচাপ, কাজকর্মে মন নেই। বাবা তখন আমাকে বললেন, বাড়িতে এতগুলো ঘর যদি ভাড়া না দিয়ে বৃদ্ধাশ্রম করি, আমার বন্ধুরা তাহলে এসে থাকতে পারে, আর আমারও সঙ্গী হবে। অসিত টাকা ছাড়া থাকবে না। তুই যদি বলিস এটা বৃদ্ধাশ্রম করব, বৃদ্ধ বৃদ্ধা উভয়ে যাতে থাকতে পারে তার ব্যবস্থা করব। তুই পারবি না এই বুড়ো বুড়িগুলোর দায়িত্ব নিতে? ব্যাস, সেই থেকে আমার এত বড় পরিবারের দায়িত্ব আমি নিয়ে চলেছি। বিশ্বাস করো নিতা, আজ আমার আর কোনো কষ্ট নেই। এই শান্তিনীর আমি আরও বড় করেছি। 24 ঘন্টা রাঁধুনি, সপ্তাহে 3 দিন ডাক্তারের চেম্বার, বছরে 2বার ঘুরতে যাওয়া, সব রকম ব্যবস্থা রেখেছি যাতে বয়স্ক মানুষগুলোর কোনো অসুবিধে না হয়। ওনারা যেন সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে পারেন। আজ বাবা না থাকলেও আমি জানি বাবা আমাকে 2 হাত ভরে আশীর্বাদ করছেন। নিতা বলল, তোমার শান্তিনীরে একটা ঘর হবে একজন সিঙ্গেল মহিলা থাকার জন্য? হ্যাঁ হ্যাঁ হবে, পাশের জমিতেই তো নতুন বাড়ি করেছি, যাতে এই নীরে আরও কিছু মানুষ আশ্রয় নিতে পারে। তবে কার জন্য লাগবে সেটা তো বলো। সব বলবো, তবে আগে অ্যাড্রেসটা দাও তোমার শান্তিনীরের। অ্যাড্রেসটা লিখে নিয়ে বলল, এখন রাখি অরুণ, পরে কথা হবে। আর কত ডিপোজিট রাখতে হয় সেটা হোয়াটসঅ্যাপে জানিও। বলে ফোনটা রাখলো। 2 মেয়েকে একসাথে কনফারেন্স কলে নেওয়াটা সমস্যা, কারণ দুজনের টাইম শিডিউল আলাদা। তাই মা আর 2 মেয়ের যে হোয়াটসঅ্যাপের গ্রুপটা আছে সেখানে সব জানালো, এবং এটাও জানাতে ভুললো না বৃদ্ধাশ্রমটি তার পুরনো বন্ধুর। রিয়া হিয়া সব দেখে ফোন করলো, একই সাথেই বলল, মা তুমি যদি এতে ভালো থাকো তার থেকে ভালো তো আর কিছু হয় না, কিন্তু বাবা কিভাবে রিয়্যাক্ট করবে সেটাই ভাবার। নিতা বলল, সারাটা জীবন নিজের বাবার কথা, তারপর স্বামীর কথা, তারপর তোদের কথা ভাবলাম রে। আর যে কটা দিন আছি না হয় একটু নিজের কথা ভাবি। সপ্তাহের শুরু, সোমবার। কলিং বেলের শব্দ। মনদাদি, এত সকালে কে এলো? তুমি দাঁড়াও, আমি দেখছি। নিতা তুমি? হ্যাঁ অরুণ, চলে এলাম। কিন্তু তোমার স্বামী? মেয়েরা কি বলবে ভেবে দেখেছ? এই বৈধ জীবনের অবৈধতার টানাপোড়েনে আমি বড্ড ক্লান্ত, একটু শান্তি চাই। তাই তোমার এই নীরের কথা শুনে লোভ সামলাতে পারলাম না। থাকতে দেবে তো আমায়? অরুণ কি বলবে বুঝতে না পারে হয়তো চোখের জল আড়াল করার জন্যই ডাকলো, মনদাদি, নতুন দিদি এসেছে, নতুন বাড়ির দক্ষিণ খোলা ঘরটা খুলে দাও। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। এই হৃদয়স্পর্শী গল্পের জন্য
একটি সুন্দর কমেন্ট করে যাবেন। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।